আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গোল্ডেন কমার্স কেয়ারের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমাদের আলোচনার বিষয় নমনীয় বাজেট বা ফ্লেক্সিবল বাজেট। নমনীয় বাজেট বা ফ্লেক্সিবল বাজেট প্রভাষক নিবন্ধন হিসাব বিজ্ঞান সিলেবাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায় থেকে আমরা এর আগে 3টি ম্যাথ সলভ করেছি। 3টি ম্যাথ আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আপনারা 3টি ম্যাথ আমাদের ইউটিউব চ্যানেল গোল্ডেন কমার্স কেয়ার থেকে দেখে নিতে পারেন। আজকে যে ম্যাথটা নিয়ে আমরা আলোচনা করব, এটি এই নমনীয় বাজেটের খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ। সমস্যা 4। 2012 সালের 8,000 একক উৎপাদনের বিপরীতে নিম্নলিখিত বিবরণ থেকে আহ, 2013 সালের জন্য 10,000 এবং 12,000 এককের জন্য নমনীয় বাজেট প্রস্তুত করুন। কাঁচামাল কাঁচামাল আমাদের দেওয়া আছে হচ্ছে এখানে 40,000 টাকা। তাহলে এখানে আমাদের যতগুলো ইনফরমেশন দেওয়া আছে সবই দেওয়া ছিল 8,000 ইউনিটের। তাহলে 8,000 ইউনিটের জন্য আমাদের কাঁচামাল দেওয়া আছে 40,000 টাকা। 1 ইউনিটের জন্য কাঁচামাল আমাদের বাবদ ব্যয় হবে কত টাকা? তাহলে আমরা প্রতি ইউনিটের ব্যয় বের করার জন্য করতে পারি কাঁচামাল 40,000 ভাগ হচ্ছে 8,000। প্রতি ইউনিট কাঁচামালের জন্য আমাদের ব্যয় হবে 5 টাকা। প্রত্যক্ষ খরচ প্রত্যক্ষ খরচ আমাদের দেওয়া আছে 16,000। 8,000-এর জন্য দেওয়া আছে 16,000। তাহলে আমরা যদি ভাগ করি প্রত্যক্ষ খরচও 2 টাকা বের করতে পারবো। প্রত্যক্ষ মজুরি 30,000 টাকা, কারখানা খরচ 20,000 টাকা, প্রশাসনিক খরচ 40,000 টাকা, বিক্রয় খরচ 30,000 টাকা। মোট ব্যয় 1,76,000 টাকা। বিক্রয় 2,40,000 টাকা। মুনাফা 64,000 টাকা। কাঁচামাল উপকরণের দাম প্রতি এককে 2% বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কাঁচামালের দাম প্রতি এককে 2% বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আগে আমাদের কাঁচামাল বাবদ ব্যয় হয়েছিল 8,000-এর জন্য আমাদের ব্যয় হয়েছে 40,000 টাকা। তাহলে আমাদের প্রতি একক কাঁচামালের জন্য ব্যয় হবে 40,000 ভাগ হচ্ছে 8,000। প্রতি একক কাঁচামালের জন্য আমাদের ব্যয় হবে 5 টাকা। সমন্বয় বলছে 2% বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে আমরা এখানে এর 5 টাকার সাথে আরো 2% বাড়া দেবো। তাহলে 5 প্লাস 5 ইন্টু 2%। তাহলে 2% যদি আমরা বাড়ে দিই, তাহলে 5 প্লাস 5-এর 2% হচ্ছে 0.10। তাহলে আমাদের কাঁচামাল বাবদ ব্যয় হবে 5 টাকা 10 পয়সা। এভাবে আমরা ভেঙে করতে পারি, অথবা সরাসরি করতে পারি যে 40,000 ইউনিট প্রতি 40,000 টাকা, আমাদের ইউনিট হচ্ছে 8,000। তাহলে আমরা 40,000 ভাগ 8,000 এবং 2% বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য আমাদের বেস পার্সেন্ট হচ্ছে 100। 100-র সাথে আমরা যদি 2% অ্যাড করে দিই, তাহলে আমাদের হবে 102%। এভাবেও আমরা করতে পারি। সরাসরি আমাদের এভাবে আসবে কাঁচামালের একক প্রতি আসবে হচ্ছে 5.10 টাকা প্রতি একক। একক প্রতি 3 টাকা হারে মজুরি প্রদান করা হয়। একক প্রতি 3 টাকা হারে মজুরি প্রদান করা হয়। তাহলে প্রতি এককের জন্য আমরা মজুরি দিব 3 টাকা। এইখানে আমাদের মজুরি দেওয়া আছে হচ্ছে বেস ইউনিট 8,000। তাহলে 8,000 এককের জন্য আমাদের মজুরি হবে 8,000 গুণন 3। তাহলে 8,000 এককের জন্য আমাদের মজুরি হবে 24,000 টাকা। 8,000 এককের জন্য মজুরি হবে 24,000 টাকা। কিন্তু এইখানে আমাদের মজুরি দেওয়া ছিল 30,000 টাকা। যে 8,000 এককের জন্য আমাদের মজুরি হওয়ার কথা 24,000 টাকা, এখানে আমাদের দেওয়া হচ্ছে 30,000 টাকা। তাহলে আমরা লিখতে পারি মোট মজুরি। তাহলে মোট মজুরি হচ্ছে আমাদের 30,000 টাকা। এর ভিতরে আমাদের মোট মজুরি 30,000 টাকা। তার মধ্যে পরিবর্তনশীল মজুরি হচ্ছে আমাদের 8,000 ইন্টু 3, 24,000 টাকা। তাহলে 24,000 টাকা হচ্ছে আমাদের পরিবর্তনশীল মজুরি। বাকি থাকে হচ্ছে আমাদের 6,000 টাকা। এই 6,000 টাকাকে আমাদের স্থির মজুরি হিসাবে ধরতে হবে। শ্রমিকদের প্রদত্ত নির্দিষ্ট সুবিধা 10% বৃদ্ধি পাবে। অর্থাৎ শ্রমিকদের প্রদত্ত নির্দিষ্ট সুবিধা
এই যে শ্রমিকদের প্রদত্ত 10%, এই মজুরিকে আবার 10% বাড়া দিতে হবে, তার মানে 110%। তাহলে 110% ধরলে আমাদের স্থির মজুরি হবে 6,600 টাকা। এই ম্যাথটি ভালোভাবে খেয়াল করতে হবে, কারণ একটু হলেও ম্যাথটা 2-3 বার করতে হবে, একটু কঠিন, কিন্তু আমরা অনেক সহজভাবে সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। স্বাভাবিক বৃদ্ধির কারণে প্রশাসনিক ব্যয় 2% বৃদ্ধি পাবে। তাহলে প্রশাসনিক ব্যয় আমাদের দেওয়া আছে হচ্ছে 40,000 টাকা। 40,000 টাকা 5% বৃদ্ধি পাবে। তাহলে 40,000 টাকা কে আমরা করব 40,000 ইন্টু 105%। তাহলে প্রশাসনিক ব্যয়টা আমাদের হয়ে যাবে 42,000 টাকা। তারপর আমাদের বিক্রয় ব্যয় বিক্রয় ব্যয় 20% বা 8,000 এককের যে কোনো অংশে বৃদ্ধির বিপরীতে 20% বৃদ্ধি পাবে। অর্থাৎ বিক্রয় খরচ 8,000 এককের উপরে বিক্রয় হলে বিক্রয় খরচ প্রতি 20%-এর জন্য বিক্রয় খরচ প্রতি 20%-এর জন্য 5% করে বৃদ্ধি পাবে। 8,000 এককের উপরে বিক্রয় হলে বিক্রয় খরচ প্রতি 20%-এর জন্য আমাদের 5% করে বৃদ্ধি পাবে। তাহলে আমাদের 8,000 এককের উপরে আমাদের রয়েছে 10,000 একক এবং 12,000 একক। এই 10,000 একক এবং 12,000 এককের জন্য একটি পার্সেন্টেজ নির্ণয় করতে হবে। পার্সেন্টেজ বের করার পর 20%-এর জন্য 5% করে বৃদ্ধি করতে হবে। সাপোজ ধরে নেওয়া হলো আমাদের 10,000-এর জন্য, যদি ধরেন সাপোজ 10,000-এর জন্য আমাদের 65% বের হলো। যদি 10,000-এর জন্য আমরা একটা পার্সেন্টেজ নির্ণয় করব, এই 10,000-এর জন্য যদি আমাদের সাপোজ 65% বের হয়, তাহলে আমরা এভাবে লিখবো: প্রথম 20%-এর জন্য সমান সমান হচ্ছে 5%। তারপর পরবর্তী 20%-এর জন্য লিখবো হচ্ছে পরবর্তী 20%-এর জন্য 5%। তারপর পরবর্তী 20%-এর জন্য 5%। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের আহ, পরবর্তী আরো 5% থেকে যায়। এই 5%, পরবর্তী আমাদের 20%-এর নিচে যে কোনো পার্সেন্টেজ হলে ওই পার্সেন্ট সমান সমানও 5% ধরবো। তাহলে 5% সমান সমান হচ্ছে আমাদের ধরতে হবে কত? 5% ইকাল টু 5। যদি আমাদের সাপোজ এখানে যদি আমাদের সাপোজ ধরেন এখানে আমাদের যদি সাপোজ এখানে আমাদের যদি 58% হয়, 58% হলে আমরা কিভাবে ক্যালকুলেশন করব? তাহলে আমরা লিখবো 58%-এর জন্য 20% ইকাল টু 5। তারপরে লিখবো আবার 20% ইকাল টু 5। তারপরে আমাদের আর 20% দেওয়া যাবে না, তাহলে আমরা লিখবো অবশিষ্ট 18% ইকাল টু 5। এভাবে আমরা পার্সেন্টেজ বের করে এই দুইটার থেকে 10,000 ইউনিট এবং 12,000 ইউনিট থেকে পার্সেন্টেজ বের করে আমরা ক্যালকুলেশন করব, নিচে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। যে 10,000 এককের উপরে বিক্রয় হলে সমস্ত বিক্রয় মূল্য 10% বৃদ্ধি পাবে, 10% হ্রাস পাবে। তাহলে আমাদের বিক্রয় মূল্যটা নির্ণয় করতে হবে, প্রতি এককের বিক্রয় মূল্য। আমাদের বিক্রয় দেওয়া আছে 2,40,000 টাকা, বিক্রয় 2,40,000। তাহলে আমরা 2,40,000-কে বেস ইউনিট 8,000, 8,000 দিয়ে ভাগ করব। তাহলে আমাদের প্রতি এককের বিক্রয় মূল্য বের হবে 30 টাকা। প্রতি এককের বিক্রয় মূল্য 30 টাকা। এই 30 টাকা দিয়ে আমরা 10,000 একক পর্যন্ত গুণন করব। যেমন আমরা যখন বিক্রয় নির্ণয় করব 8,000 গুণন 30, তাহলে আমাদের ইউনিট হচ্ছে 8,000, 10,000, 12,000। 8,000 ইন্টু 30, তারপরে লিখবো আমরা 10,000 ইন্টু 30। আর তারপরে আমরা দেব 12,000। এই 12,000-কে আর 30 দিয়ে গুণন করতে পারবো না আমরা। এখানে বলছে 10,000 এককের উপরে বিক্রয় হলে বিক্রয় মূল্য 10% হ্রাস করতে হবে। বিক্রয় মূল্য 10% হ্রাস মানে 30 টাকা থেকে যদি আমরা 10% হ্রাস করে দিই, তাহলে আমাদের পার্সেন্টেজ থাকবে 90%। তার মানে বিক্রয় মূল্য হবে 27 টাকা। তাহলে আমাদের 10,000 এককের উপরে রয়েছে 12,000 ইউনিট। এই 12,000 ইউনিটকে আমরা 27 দিয়ে গুণন করব। এই ম্যাথটি আমরা আরো বিস্তারিত সমাধান করতেছি, আপনারা সবাই ভালোভাবে বোঝার চেষ্টা করেন। আমি আবার ম্যাথটির সমাধান পুনরায়
বোঝানোর চেষ্টা করতেছি। দেখেন, আমরা প্রথমে এখান থেকে অনেকগুলো ওয়ার্কিং করতে পারি, কিন্তু আমরা সহজ সরল ভাবে অনেক সহজেই ম্যাথটা সমাধান করব। অতগুলো ওয়ার্কিং করার আমাদের কোনো প্রয়োজন নেই। বইয়ের ভিতরে অনেকগুলো ওয়ার্কিং দেওয়া আছে, এতগুলো ওয়ার্কিং না করে আমরা খুব সহজেই ম্যাথটি করব। তাহলে কাঁচামালে প্রথমে আমরা যেটা করতে পারি, কাঁচামাল বা উপকরণের দাম 2% বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কাঁচামাল বা উপকরণের দাম 2% বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এটা আমরা অঙ্কের ভিতরেই করতে পারবো। এর জন্য আলাদা আলাদা আমাদের কোনো ওয়ার্কিং করতে হবে না। একক একক প্রতি একক প্রতি 3 টাকা হারে মজুরি প্রদান করা হয়। একক প্রতি 3 টাকা হারে মজুরি প্রদান করা হয়, তাহলে 8,000 এককের জন্য আমাদের মজুরি হবে 8,000 ইন্টু 3। 8,000 ইন্টু 3, তাহলে 8,000 এককের জন্য আমাদের মজুরি হবে 24,000 টাকা। কিন্তু আমাদের এখানে মজুরি দেওয়া আছে 30,000 টাকা। তার মানে মজুরির 30,000 টাকার মধ্যে থেকে আর 24,000 টাকা পরিবর্তনশীলে যাবে এবং বাকি থাকবে 6,000 টাকা। এই 6,000 টাকাই হচ্ছে আমাদের স্থির ব্যয়। আমরা খুব সহজে এভাবে বের করে নিব যে গণনা কার্য 1, স্থায়ী মজুরি নির্ণয়। তাহলে মোট মজুরি লিখবো, যে মজুরির মোট টাকা দেওয়া আছে আমাদের 30,000 টাকা। তাহলে মোট মজুরি লিখবো 30,000 টাকা। এর থেকে বাদ পরিবর্তনশীল মজুরি। পরিবর্তনশীল আমাদের বেস ইউনিট হচ্ছে 8,000। একক প্রতি মজুরি দেওয়া আছে 3 টাকা। তাহলে লিখবো 8,000 ইন্টু 3। 8,000 ইন্টু 3, তাহলে আমাদের এটা হবে হলো 24,000। 8,000 ইন্টু 3, 24,000। তাহলে আমরা যদি 30,000 থেকে 24,000 বিয়োগ করি, তাহলে আমাদের থাকবে হচ্ছে 6,000। মোট স্থায়ী মজুরি, এখানে বলছে নির্দিষ্ট সুবিধা 10% বৃদ্ধি পাবে, শ্রমিকদের প্রদত্ত নির্দিষ্ট সুবিধা 10% বৃদ্ধি পাবে। তাহলে মোট স্থায়ী মজুরি আমাদের বের হলো 6,000 টাকা। আমরা লিখবো এভাবে, মোট স্থায়ী মজুরি 6,000 ইন্টু 110%, 6,600 টাকা। আমরা যারা এভাবেও করতে পারি, যেমন 6,000 প্লাস 6,000 ইন্টু 10%। 6,000-এর উপরে 10% যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এই 6,000 আমাদের থাকবে এবং বাকি 6,000-এর 10% হবে হচ্ছে 600। তার মানে আমরা এভাবে বের করতে পারি 6,600। তাহলে আমরা মজুরিটা বের করলাম। তাহলে এই কাঁচামালটা আমরা প্রশ্নের মধ্যে করবো, এটার জন্য আলাদা আলাদা ওয়ার্কিং করার দরকার নেই। প্রশাসনিক ব্যয়টা এটাও আমরা প্রশ্নের মধ্যেই করতে পারবো, এর জন্য কোনো আলাদা আলাদা ওয়ার্কিং করার দরকার নেই। এবার বিক্রয় খরচটা আমরা করব। বিক্রয় খরচের জন্য পার্সেন্টেজ বের করব। একটা বিক্রয় হচ্ছে আমাদের 10,000, আর একটা বিক্রয় হচ্ছে আমাদের 12,000। আমরা বিক্রয় খরচের জন্য এভাবে একটা পার্সেন্টেজ নির্ণয় করব। গণনা কার্য 2, বিক্রয় খরচ নির্ণয়। বিক্রয় খরচের হার, নতুন একক মাইনাস পুরাতন একক বা ভাগ পুরাতন একক গুণন হচ্ছে 100। তাহলে আমাদের দুইটি স্তর রয়েছে, একটি হচ্ছে আমাদের 12,000, আর একটি হচ্ছে আমাদের 10,000। তাহলে এই দুইটা তৈরি করতে বলছে, আর আমাদের কোশ্চেনে দেওয়া ছিল 8,000। তাহলে 3টি ইউনিট রয়েছে। এই 8,000 ইউনিট হচ্ছে আমাদের বেস বা পুরাতন। তাহলে আমরা যখন লিখবো 10,000-এর 10,000 এককের জন্য, তাহলে 10,000 এককের জন্য নতুন হবে আমাদের 10,000, পুরাতন হবে 8,000, ভাগ পুরাতন 8,000 গুণন 100। তাহলে আমাদের বের হবে 25%। আমাদের বলা হয়েছে প্রত্যেক 20%-এর জন্য 5% করে বৃদ্ধি পাবে। তাহলে এখানে আমরা প্রথমে লিখবো প্রথম 20%-এর জন্য 5%। প্রথম 20%-এর জন্য 5%। তাহলে আমরা 25%-এর মধ্যে থেকে যদি 20% নিয়ে যাই, তাহলে আমাদের অবশিষ্ট থাকে 5%। তাহলে আমরা বলছিলাম 20%-এর নিচে যে পার্সেন্টই থাকবে ওই পার্সেন্টের জন্য 5% ধরতে হবে। তো 20%-এর নিচে 19% হলেও 5% হবে, 18% হলেও 5% হবে, 2% হলেও 5% হবে, 1% হলেও 5% হবে। 20%-এর নিচে যে কোনো পার্সেন্ট থাকলে ওটার জন্য 5% নিতে হবে। তাহলে আমরা প্রথম 25%-এর মধ্যে থেকে প্রথমে 20% ইকাল টু 5 নিলাম, এবং আমাদের বাকি অবশিষ্ট থাকলো 5%। তাহলে অবশিষ্ট 5%-এর জন্য 5% ধরতে হবে।
তাহলে আমাদের খরচটা বের হবে 10%। এবার বিক্রয় খরচ আমাদের দেওয়া আছে 30,000 টাকা। এই 30,000 টাকার উপরে আমরা এই 10% বৃদ্ধি করব। তাহলে 30,000 ইন্টু 110%, অথবা 30,000 প্লাস 30,000 গুণন 10%। তাহলে এভাবে আমরা করতে পারি 30,000 ইন্টু 10%। তাহলে আমরা এভাবে করলে আমাদের হবে 30,000 যোগ 3,000। এভাবে আমরা করতে পারি 33,000। সেম, এটা যেভাবে করছি আমরা, সেম ভাবে আমরা একই করব 12,000 একক। 12,000 এককের সময় আমাদের নতুন হবে 12,000 একক। পুরাতন আমাদের বেস ইউনিটটাই হবে, পুরাতন হবে 8,000। আবার পুরাতন 8,000 ভাগ হচ্ছে 100। তাহলে আমাদের এটার পার্সেন্টেজ বের হবে 50%। আর 50%-এর ক্যালকুলেশনটা আমরা এভাবে করব: প্রথম 20%-এর জন্য 5%, পরবর্তী 20%-এর জন্য 5%। তাহলে 50%-এর মধ্যে থেকে আমরা 20 এবং 20, 20 এবং 20 নিলাম। তাহলে আমাদের অবশিষ্ট থাকলো 10%। তাহলে অবশিষ্ট আমরা লিখবো অবশিষ্ট 10%-এর জন্য 5%। অবশিষ্ট 10%-এর জন্য 5%, তাহলে আমাদের হবে 15%। এভাবে লিখবো নতুন বিক্রয় খরচ 30,000 ইন্টু 115%। 30,000 ইন্টু 115%, 34,500 টাকা। এভাবে আমরা খুব সহজে পোস্টের ওয়ার্কিং করে নিব। তারপরে আমরা করবো হচ্ছে অঙ্কটা সলভ করব। তাহলে অঙ্কটা সলভ করার জন্য আমাদের আসবে হচ্ছে প্রথমে প্রত্যক্ষ খরচ। তাহলে প্রত্যক্ষ খরচের মধ্যে আমরা লিখবো হচ্ছে কাঁচামাল। এই কাঁচামালের ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, কাঁচামাল 40,000 টাকা দেওয়া আছে, 8,000 ইউনিটের দাম দেওয়া আছে 40,000, এবং কাঁচামালকে 2% বাড়া দিতে বলছে। তাহলে আমরা করবো হচ্ছে এভাবে যে পরিবর্তনশীল ব্যয় কাঁচামাল 40,000 ভাগ 8,000 গুণন 102%। এটার জন্য আমরা আলাদা আলাদা ওয়ার্কিং করব না, এখানেই আমরা সুন্দরভাবে দেখে দেব। 40,000 ভাগ 8,000 গুণন 102%, অর্থাৎ 5.10। তাহলে আমাদের পরিবর্তনশীল ব্যয়ের কাঁচামালের হার হচ্ছে 5.10। 5.10 দিয়ে আমরা গুণন করব 10,000 এককে, এবং গুণন করব আমরা হচ্ছে 12,000 এককে। তাহলে আমাদের 10,000 এককে গুণন করলে হবে 10,000 এককে গুণন করলে হবে 51,000। 51,000 এবং 12,000-কে গুণন করলে হবে 61,200। এভাবে আমরা কাঁচামালটা দিব। তারপর আমাদের আছে হচ্ছে চোম। তাহলে চোমের ক্ষেত্রে আমাদের যেটা বলছে যে প্রত্যক্ষ খরচ। তাহলে প্রত্যক্ষ খরচ বা মজুরি প্রত্যক্ষ খরচ আমাদের 16,000 টাকা রয়েছে। তাহলে আমাদের 8,000 এককের দাম 16,000 টাকা। 1 এককের দাম কত? তাহলে আমরা এভাবে লিখবো, আগের চোমটা লিখবো। চোম হচ্ছে আমাদের বলছে একক প্রতি চোম, বা হচ্ছে কি মজুরি। চোম বা মজুরি, তাহলে মজুরি আমাদের দেওয়া আছে একক প্রতি 3 টাকা। একক প্রতি 3 টাকা, এই 3 দিয়ে আমরা 10,000-এর গুণন দিব। তাহলে 3 দিয়ে 10,000-এর গুণন দিলে 30,000, 3 দিয়ে 12,000-এর গুণন দিলে আমাদের হবে 36,000। প্রত্যক্ষ খরচ, প্রত্যক্ষ খরচ রয়েছে 16,000। 16,000-কে আমরা 8,000 দিয়ে ভাগ করব, তাহলে একক প্রতি 2 টাকা। এই 2 টাকা দিয়ে 10,000-এর গুণন দিলে আমাদের হবে 20,000। 10,000 12,000-এর গুণন দিলে হবে 24,000 টাকা। এবার আমরা মোট পরিবর্তনশীল ব্যয়গুলো যোগ করব। এখানে আমাদের রয়েছে 10.10, এখানে 1,01,000, 1,21,200। এভাবে আমরা পরিবর্তনশীল ব্যয়টুক নির্ণয় করব। এরপর আমাদের রয়েছে এরপর আমাদের বিক্রয় খরচ। এখানে বিক্রয় খরচ আমাদের কতটুক স্থির এবং কতটুক পরিবর্তনশীল, আলাদা আলাদা করার কোনো স্কোপ নেই, সুযোগ নেই। অর্থাৎ বিক্রয় খরচ হচ্ছে একটি আধা পরিবর্তনশীল ব্যয়। আধা পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে কতটুক পরিবর্তনশীল, কতটুক স্থায়ী যদি ভাগ করতে না পারা যায়, তাহলে আমাদের ছকের মধ্যে আধা পরিবর্তনশীল ব্যয় নামে একটি হেডলাইন দিতে হবে। তাহলে আমরা একটি হেডলাইন দিলাম, আধা পরিবর্তনশীল ব্যয়।
আধা পরিবর্তনশীল ব্যয় আমরা ওয়ার্কিং এ বের করছিলাম। একটা হচ্ছে আমাদের দেওয়া আছে হচ্ছে 30,000, 33,000, আরেকটি হচ্ছে আমাদের 34,500। তাহলে বিক্রয় খরচ, তাহলে বিক্রয় খরচ আমাদের 10,000 ইউনিটের জন্য রয়েছে 33,000, এবং 12,000 ইউনিটের জন্য রয়েছে 34,500। তাহলে আমরা বিক্রয় খরচটা বসাবো 33,000 এবং 34,500। তারপর আমরা লিখবো হচ্ছে স্থায়ী ব্যয়। স্থায়ী ব্যয়ের মধ্যে আমরা লিখবো হচ্ছে মজুরি। তাহলে মজুরির স্থায়ী ব্যয় আমরা ওয়ার্কিং করেছি যে মজুরির জন্য স্থায়ী ব্যয় হচ্ছে মোট মোট স্থায়ী মজুরি আমাদের 6,600 টাকা। আমরা জানি স্থায়ী ব্যয় সকল লেভেলে সমান থাকবে। তার এর আগে আমরা 3টি ক্লাসে পড়িয়েছি স্থায়ী ব্যয় সকল লেভেলে সমান থাকবে। আর আমাদের ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই প্রথম ক্লাসটা দেখে নেবেন। প্রথম ক্লাসটা দেখলে আপনারা এই সবগুলো ব্যয় সম্বন্ধে ক্লিয়ার ধারণা পাবেন। প্রথম ক্লাসে আমরা এই ব্যয়গুলো নিয়ে আলোচনা করেছি। 6,600 আমরা জানি স্থায়ী ব্যয় সকল লেভেলে সমান। কারখানা খরচ, তাহলে কারখানা খরচ আমাদের এখানে দেওয়া আছে 20,000 টাকা। কারখানা খরচ সম্বন্ধে আমাদের কোনো কিছু বলা নেই। তাহলে কারখানা খরচ আমাদের 20,000 টাকা, সরাসরি আমরা লিখবো 20,000। কারখানা খরচ 20,000, 20,000। তারপর আমাদের বলছে প্রশাসনিক খরচ। প্রশাসনিক খরচ আমাদের রয়েছে 40,000 টাকা, কিন্তু সমন্বয় আমাদের বলা আছে প্রশাসনিক খরচ 5% বৃদ্ধি পাবে। তাহলে 40 আমরা লিখবো প্রশাসনিক খরচ 40,000 ইন্টু 105%। তাহলে আমাদের 40,000 ইন্টু 105% এভাবে দিয়ে আমরা প্রশাসনিক খরচটা লিখবো 40,000 ইন্টু 105%। সরাসরি লিখে দিব 40,000 ইন্টু 105%। তাহলে আমাদের প্রশাসনিক খরচ বাবদ হবে 42,000 টাকা। তাহলে আমরা লিখবো 42,000 এবং 42,000 টাকা লিখবো, দুইটাতেই লিখবো 42,000। তারপর আমরা মোট স্থায়ী ব্যয়, মোট স্থায়ী ব্যয়টা যোগ করব। মোট স্থায়ী ব্যয় 68,600, 68,600। এরপর আমরা মোট ব্যয় যোগ করব, পরিবর্তনশীল ব্যয়, তারপর আমাদের আধা পরিবর্তনশীল ব্যয় এবং স্থায়ী ব্যয়, তিনটি যোগ করে আমাদের মোট ব্যয়। মোট ব্যয়ের পরে আমরা লিখবো হচ্ছে বিক্রয়। তাহলে বিক্রয় আমাদের কোশ্চেনে বলা আছে বিক্রয় হচ্ছে 10,000 এককের উপরে হলে বিক্রয় মূল্য 10% হ্রাস করতে হবে। তাহলে আমাদের ইউনিট রয়েছে 3টি। একটি হচ্ছে 8,000, 8,000 এককের জন্য আমাদের বিক্রয় দেওয়া আছে 2,40,000। একটি হচ্ছে 10,000, আর একটি হচ্ছে আমাদের 12,000। তাহলে আমরা 8,000 ইউনিট থেকে আগে বিক্রয় মূল্য বের করব। 40,000, 2,40,000, 2,40,000 ভাগ হচ্ছে 8,000। তাহলে আমাদের প্রতি এককের বিক্রয় মূল্য বের হবে হচ্ছে, একক প্রতি বিক্রয় মূল্য বের হবে 30 টাকা। এই 30 টাকা 10,000 পর্যন্ত হবে। তাহলে আমরা এভাবে বিক্রয় মূল্যটা নির্ণয় করছি 2,40,000 ভাগ 8,000, 30 টাকা। এই 30 টাকা দিয়ে আমরা গুণন করতে পারবো আমাদের 8,000 ইউনিটকে এবং 10,000 ইউনিটকে। 10,000 ইউনিটের উপরে বিক্রয় হলে বিক্রয় মূল্য 10% হ্রাস করতে হবে। টোটাল পার্সেন্টেজ হচ্ছে আমাদের 100। 100 থেকে যদি আমরা 10% হ্রাস করে দিই তাহলে আমাদের থাকবে হচ্ছে 90%। তাহলে আমরা লিখবো 30 ইন্টু 90%, তার মানে 27 টাকা। তাহলে আমরা করবো হচ্ছে আমাদের 8,000 বিক্রয় বিক্রয় যখন নির্ণয় করব, তাহলে আমাদের ইউনিট হচ্ছে এখানে দুইটি। একটি হচ্ছে আমাদের এই 30 দিয়ে 10,000 পর্যন্ত গুণন দিব, 30 গুণন 10,000। তাহলে আমাদের বিক্রয় বের হবে 3,00,000 টাকা। আর এই 12,000-কে আমরা আর 30 দিয়ে গুণন করতে পারবো না, কারণ 10,000-এর উপরে বিক্রয় হলে বিক্রয় মূল্য 10% হ্রাস করতে হবে। এই জন্য আমরা 12,000-কে গুণন করবো হচ্ছে 27 দিয়ে। তাহলে 12,000 ইন্টু 27, তাহলে আমাদের বিক্রয় মূল্য হবে 3,24,000 মোট। তারপর আমরা বের করব মুনাফা। তাহলে বিক্রয় থেকে মোট ব্যয় বাদ দিব, বিক্রয় মাইনাস মোট ব্যয় মুনাফা, বিক্রয় মাইনাস মোট ব্যয় মুনাফা। যদি আমাদের কোশ্চেনের মধ্যে বিক্রয় থাকে তাহলে আমরা মুনাফা পর্যন্ত নির্ণয় করব, আর যদি বিক্রয় না থাকে তাহলে আমরা মোট ব্যয় পর্যন্ত নির্ণয় করব।